প্রিয় বিদ্যার্থীবৃন্দুরা, সবাইকে সংস্কৃত চর্চা পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার ও জয়গীতা সম্ভাষণ জানিয়ে শুরু করতেছি আজকের পর্বটি। আজকের পর্বটিতে আমি শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ৩৯ নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা শ্লোকটি একবার দেখে নিই। শ্রদ্ধাবান লভতে জানানম তৎপর সন ইয়েতেন্দ্রিয়ঃ জনানাম লব্ধোয়া পরাম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। উক্ত শ্লোকটি সংস্কৃততে উচ্চারণের ক্ষেত্রে যে যে সূত্রসমূহ প্রয়োগ করা হবে আমি বরাবরের মতো সুবিধার্থে সেগুলো এখানে লিখে দিয়েছি। যদি কোনো শব্দে খণ্ডত্ব থাকে তার পরিবর্তে আমাদের তয়ের মতো উচ্চারিত করতে হবে, কেননা সংস্কৃত ব্যাকরণে কখনো খণ্ডত্বয়ের ব্যবহার নেই, যার কারণে আমরা এই খণ্ডত্বয়ের পরিবর্তে আমরা তয়ের ব্যবহার করব। এবং ইয় এর পরিবর্তে দন্ত ন, একইভাবে বফলা যদি কোনো বর্ণে থাকে তাহলে তার পরিবর্তে আমরা উয়া এর মতো উচ্চারণ করব। এবং অনস্বর থাকলে তার পরিবর্তে যদি শব্দের মাঝে থাকে তাহলে দন্ত ন, এবং যদি শব্দের শেষে থাকে তাহলে ম উচ্চারিত করতে হবে। দন্ত স থাকলে স এবং অন্তস্থ জ থাকলে ইয়, বিসর্গ থাকলে হ এর মতো উচ্চারিত করব। তবে মাথায় রাখতে হবে যদি বাক্যের শেষে থাকে তাহলে আমরা হয়ের মতো উচ্চারিত করব, কিন্তু কখনো আমরা এটাও ব্যবহার করতে পারি যে ত্রিষ্টুপ এবং অনুষ্টুপ ছন্দের ক্ষেত্রে অনুষ্টুপ ছন্দের দেখা যায় ৮ অক্ষর পরপর যদি কখনো বিসর্গ থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা হ ব্যবহার করব। এবং শ্লোকটি ত্রিষ্টুপ ছন্দে থাকে, অর্থাৎ ১১ অক্ষর পরপর যখন আমরা বিসর্গ দেখব তখন কিন্তু আমরা এটার বিসর্গের পরিবর্তে হয়ের মতো উচ্চারণ করতে পারি। তো এই বিসর্গের নিয়মটি এইরকমই। তারপর দেখো এখানে আমি একটি বিশেষ নোট দিয়েছি, যেখানে বলেছি যে মনে রাখতে হবে যে যদি কোনো শব্দে যুক্ত বর্ণ থাকে তবে তা বিভাজন করে উচ্চারণ করতে হবে। তবে যুক্ত বর্ণে কোনো যদি কার থাকে তাহলে সেই কারটি যুক্ত বর্ণ বিভাজনের যে পরবর্তী বর্ণ সেই বর্ণটিতে আমরা ব্যবহার করব। তো আমি সুবিধার্থে এখানে পদচ্ছেদ করে দিয়েছি, সন্ধি বিচ্ছেদ করে দিয়েছি। তো সন্ধি বিচ্ছেদের যে নিয়মটি, সন্ধি বিচ্ছেদ আমাদের এমনভাবে করতে হবে যেন মানে বিচ্ছেদ করার পর দুইটি যে শব্দ পাবো আমরা বা তিনটি যে শব্দ পাবো প্রত্যেকটি শব্দের যেন অর্থ থাকে, কিন্তু অর্থ যদি না হয় আমরা এমনি একটা শব্দকে ভেঙে ফেললাম তখন কিন্তু সেটি সন্ধি বিচ্ছেদের মধ্যে পড়বে না। তো আমি এখানে সন্ধি বিচ্ছেদ করে দিয়েছি। শ্রদ্ধাবান ঠিক থাকবে, তারপর লভতে ঠিক থাকলো। এখানে যেটা জ্ঞানম দেওয়া আছে আমরা এখানে সেটি দেখো যে এখানে অনস্বরের পরিবর্তে ম লিখে দিয়েছি, বাকিটা সম্পূর্ণ ঠিক রেখেছি। তৎপরও ঠিক আছে, সংযতেন্দ্রিয় ঠিক আছে, এবং বাকি যে সম্পূর্ণ অংশটাই আসলে ঠিক আছে। শুধু এখানে বিচ্ছেদ করে নিয়েছি যে অচিরেণ অধিগচ্ছতি, এই শব্দটাকে শুধুমাত্র আমরা এখানে বিচ্ছেদ করে নিয়েছি যে অচিরেণ, তারপর অধিগচ্ছতি, যে এখানে একটু হসন্ত আসলে হবে। তো এই ছিল আসলে পদচ্ছেদ। এরপর আমরা সরাসরি যে সূত্রগুলো দেখলাম সেগুলো এবার প্রয়োগ করে নিব। তো প্রথম যেটা দেখো এখানে শ্রদ্ধাবান দেয়া আছে। তো আমরা জানি যদি কোনো শব্দে তালিবেশ থাকে তাহলে তার উচ্চারণের ক্ষেত্রে আমরা তালিবেশ উচ্চারণটা তালিবেশ সমান দন্ত এর মতো উচ্চারণ করব। এটা শুধুমাত্র উচ্চারণের ক্ষেত্রে এরকমটা হবে, আর বাকি সমস্ত কিছু ঠিক থাকবে। তো এখানে আমরা যদি তালিবেশ পরিবর্তে দন্ত উচ্চারণ করি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি যুক্ত বর্ণ আছে। আমি এখানে নিয়মটি অবশ্যই লিখে দিয়েছি যে যদি কোনো শব্দে যুক্ত বর্ণ থাকে তবে তা বিভাজন করতে হবে। তো আমরা এখানে দয় ধ দেখতে পাচ্ছি, এটাকে আমরা যদি বিভাজন করে নিই তাহলে পাচ্ছি দ হসন্ত যোগ ধ, অর্থাৎ এরকমটা পেয়ে যাচ্ছে। আকার ঠিক থাকলো, তারপর বয় আকার ঠিক থাকলো, তারপর ন ঠিক থাকলো, অর্থাৎ এই শ্রদ্ধাবান এটাকে যদি আমরা উচ্চারণ করি তাহলে পেয়ে যাচ্ছে দেখো শ্রদ্ধাবান। তারপর লভতে ঠিক থাকলো। এবার এই জ্ঞানমটাকে জনানম কিভাবে বললাম যে আমরা যদি প্রথম এই যুক্ত বর্ণটাকে বিভাজন করে নিই তাহলে কিন্তু আমরা পাচ্ছি এই বিভাজনটা। দেখো আমি এখানে লিখেও দিয়েছি অবশ্য যে এই যুক্ত বর্ণটার মধ্যে আছে যে বর্গীয় জ হসন্ত যোগ ইয়। তো বর্গীয় জ হসন্ত যদি ইয় হয় তাহলে আমরা এখান থেকে এটাকে বিভাজন করে দেখো আমরা পেয়ে যাচ্ছি বর্গীয় জ হসন্ত ইয় পেয়ে যাচ্ছি। তো তারপর দেখো যে আকার ঠিক থাকলো। আমি একটু জুম করে তোমাদের সুবিধার্থে দেখাই দিচ্ছি যে এখানে আকার ছিল, সে আকারটি এখানে ঠিক রাখলাম, দন্ত ন ঠিক থাকলো, ম ঠিক থাকলো। কিন্তু ওই যে সূত্রে বলেছিলাম যে ইয় থাকলে ইয়ের পরিবর্তে আমরা দন্ত ন ব্যবহার করব, সেই শর্ত অনুযায়ী দেখো আমি এখানে ইয় এর পরিবর্তে পরবর্তীতে এখানে এসে আমি দন্ত ন করে দিয়েছি, আর বাকি সমস্ত অংশটা দেখো ঠিক রেখেছি। তাহলে জ্ঞানম শব্দটা আমরা সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে দেখো চলে আসতেছে জনানম। তারপর পরবর্তী যে আরেকটি শব্দ আছে যে তৎপর দেখো এখানে আসলে খণ্ডত্ব আমরা দেখতে পাচ্ছি। খণ্ডত্ব যেটা বলছিলাম যে
সংস্কৃত ব্যাকরণে খণ্ডত্বর কোনো ব্যবহার নেই, যার কারণে আমরা খণ্ডত্বর পরিবর্তে ত ব্যবহার করি। তো এখানে খণ্ডত্বর পরিবর্তে আমি ত নিয়েছি, প র ঠিক থাকলো, চর্মস্বর ঠিক থাকলো। তারপর এখানে এই দেখো এই শব্দটি, এটাকে যদি আমরা আসলে ব্যাখ্যা করি তাহলে দন্ত স সমান পেয়ে যাচ্ছি ছ। হরণস্বর যেহেতু শব্দের মাঝে আছে, তার মানে শব্দের মাঝে থাকা মানে কি দন্ত ন বলে দিয়েছি, শব্দের শেষে থাকলে আমরা ময়ের মতো উচ্চারণ করব। তারপর অন্তস্থ জ সমান হচ্ছে ইও পেয়ে যাচ্ছি। তারপর বাকি যে অংশটা ত একার ঠিক থাকলো এবং এখানে নয় দ রফালা আছে, এটি একটু যুক্ত বর্ণ, এটাকে যদি আমরা বিভাজন করি তাহলে পেয়ে যাচ্ছি ন হসন্ত যোগ হচ্ছে কি দ রফালা পেয়ে যাচ্ছি। নয় দ রফালা আমরা বিভাজন করে নিয়েছি, কিন্তু হচ্ছে যদি যুক্ত বর্ণে কখনো কোনো কার থাকে তাহলে সেই কারটি পরবর্তী যে বর্ণ, বিভাজনের পরবর্তী যে বর্ণ সেখানে কিন্তু চলে যাবে। তো ফলে পরবর্তী বর্ণকে দয় রফালা, তাহলে এই কার্টের ঋষি কার্ডটি দেখো পরবর্তী বর্ণে এখানে চলে আসতেছে। অন্তস্থ অ ঠিক থাকলো এবং হচ্ছে বিসর্গটা তো এখানে ঠিক থাকবেই। তো বিসর্গ সমান আমরা জানি যেটি হ, তাহলে এখানে আমরা উচ্চারণের ক্ষেত্রে হটা আসলে ব্যবহার করব। তো দেখো আমরা পেয়ে যাচ্ছি যে সান ইয়তেন্দ্রিয়, তাহলে সংযতেন্দ্রিয় এর উচ্চারণটা চলে আসতেছে সান ইয়তেন্দ্রিয় হ। তারপরে পরবর্তীতে জ্ঞানম, তো এটি বলেই দিলাম যে জ্ঞানম সমান হচ্ছে জননাম, তো এখানে একটি আসলে হসন্ত চলে আসবে জননাম। তারপর লব্ধা যেটি দেওয়া আছে, তো এই লব্ধাতে আমরা যদি এখানে ল ঠিক রাখি, তারপরে একটি যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি, সেখানে আসলে কি ব আছে, ধ আছে এবং হচ্ছে ব ফলা আছে। তো আমরা এটাকে যদি বিভাজন করি তাহলে পাচ্ছি যে ল দেখো ব ধ পেয়ে যাচ্ছি এবং হচ্ছে ব ফলা যেহেতু আছে, তো আমরা জানি যদি ব ফলা থাকে তাহলে তার পরিবর্তে আমরা কি পাই, হচ্ছে উয়া এর মতো উচ্চারণ, অর্থাৎ হ্রস্ব অন্তস্থ আয় আকার। তো দেখো আমরা বিভাজন করার পর যেটি পেয়েছি যে ল, তারপর এ ল তো ঠিক থাকলো এবং এখানে পাচ্ছি ব পেয়ে যাচ্ছি, হসন্ত যোগ হচ্ছে ধ পেয়ে যাচ্ছে এবং এই ধয়ের নিচে আরেকটা ব ফলা আছে সেটি আমরা পাচ্ছি। তো আমি ল ঠিক রাখলাম, ব ঠিক রাখলাম, এই ধ ঠিক রাখলাম এবং এই ব ফলার পরিবর্তে আমরা পাচ্ছি যেহেতু উয়া, সেই উয়াটা আমি এখানে লিখে দিয়েছি। তো মাথায় রাখতে হবে যে স্বরবর্ণ কখনো আছে কোনো শব্দের মাঝে সরাসরি উচ্চারিত হতে পারে না, তার পরিবর্তে আমাদের কার ব্যবহার করতে হয়। তাহলে রস্যতে রুসুকার পেয়ে যাচ্ছি, তো যার কারণে আমরা এই রস্যর পরিবর্তে আমরা রুসুকার যেটি পাবো সেটি হচ্ছে কি ঠিক পূর্ববর্তী যে বর্ণ সেখানে কিন্তু চলে আসবে। তো ফলে এখানে ধয়ের এখানে চলে আসতেছে, তাহলে ধয় রুসুকার অন্তস্থ আয় আকার ঠিক থাকলো, তাহলে লব্ধুয়া এর উচ্চারণটা চলে আসতেছে, দেখো লব্ধুয়া। তারপর পরাম ঠিক থাকলো, তারপর শান্তিম, তাহলে শান্তিম তালবের স্বর উচ্চারণ যেহেতু বলে দিয়েছি প্রথমেই যে দন্তস্বর মতো উচ্চারণ করতে হবে, আর নয়তো এটাকে বিভাজন করে নিয়েছি যেহেতু যুক্ত বর্ণ এটি, তাহলে শান্তিম চলে আসতেছে। এরপর হচ্ছে অচিরে ন ঠিক থাকলো, অধিগচ্ছতি ঠিক থাকলো। তো এই ছিল এই শ্লোকটি সম্পূর্ণ। তো আরেকবার আমরা সুবিধার্থে সম্পূর্ণ শ্লোকটি শুদ্ধ উচ্চারণে কিভাবে পড়তে হয় আমি আরেকবার পড়ে শোনাচ্ছি। শ্রদ্ধাবান লভতে জননম তৎপর সন ইয়েতেন্দ্রিয় জননম লব্ধোয়া পরাম শান্তিম অচিরেন অধিগচ্ছতি। তো আশা রাখি তোমরা পুরো বিষয়টা আসলে বুঝতে পেরেছো। তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি। ধারাবাহিকভাবে পরবর্তী পর্বগুলো পেতে পেজটি ফলো দিয়ে রাখুন ও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জয় গীতা।